আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা দেখব কিভাবে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেনের জন্য আমরা কলাপস টাইপের বাটন তৈরি করতে পারি। এখানে আমরা লাইভ এক্সাম্পল যদি দেখি তাহলে এখানে হাউ ক্যান উই রিচ ইউ, অর্থাৎ এখানে আমাদের পাশে একটি বাটন দেওয়া আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে বাটনটা কলাপস হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এরকম আমরা একটা বাটন কিভাবে তৈরি করতে পারি সেটা হচ্ছে আমরা দেখব এখন। আমরা চলে যাচ্ছি টিউটোরিয়াল পেজের ভেতরে এই টিউটোরিয়াল একটি ক্লাস কম্পোনেন্ট, যেটি কম্পোনেন্ট ক্লাসটিকে এক্সটেন্ড করছে। দেন এর ভেতরে একটি রেন্ডার মেথড আছে। রেন্ডার মেথডের ভেতরে কিছু কন্ডিশন চেক করা হয়েছে, অর্থাৎ এই কন্ডিশনের উপর ভিত্তি করে যদি আমাদের পেজটা লগ ইন থাকে তাহলে সে আমাদের এই কম্পোনেন্টগুলো শো করবে, অর্থাৎ টিউটোরিয়াল পেজের কম্পোনেন্টগুলো শো করবে। আর যদি লগ ইন না থাকে তাহলে আমাদের লগ ইন পেজে নিয়ে যাবে। এবং রিটার্ন মেথডের ভেতরে আমরা এখানে দেখতে পাবো যে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন। এখানে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন দিয়ে আমি একটি কম্পোনেন্ট তৈরি করে নিয়েছি। যদি আমরা সেই কম্পোনেন্টটাকে দেখতে চাই তাহলে এখানে এটা হচ্ছে একটা ফাংশনাল কম্পোনেন্ট, যেখানে আমি ইউজ স্টেট দ্বারা একটি হুক তৈরি করে নিয়েছি, ইউজ স্টেট হুক, যেখানে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেনের ডাটা এবং সেট ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন বলে একটি অপশন রেখেছি। এবং রিটার্ন মেথডের ভেতরে মেইন এলিমেন্টের ভেতরে এখানে হচ্ছে সেকশনের ভিতরে এখান থেকে প্রথম H1-এর ভেতরে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন টাইটেলটা দিয়ে দিয়েছি এবং ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেনের যে ভ্যালুগুলো আছে সেটাকে ম্যাপিং করেছি। ম্যাপিং করার জন্য ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন যে ভেরিয়েবলটা আছে সেটা থেকে আমরা ডট ম্যাপ ফাংশনকে কল করেছি। এবং আমরা জানি এই ম্যাপ ফাংশনের ভেতরে একটি ফাংশন রিসিভ করে। সেই ফাংশনটার হচ্ছে যে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন ডাটা, এবং পরে আমরা চাইলে আরেকটি ভ্যালু দিয়ে প্যারামিটার পাস করতে পারি যেটা হচ্ছে ইন্ডেক্স। দেন হচ্ছে এই ম্যাপ ফাংশনটার ভিতরে একটি মাত্র কম্পোনেন্ট সে কাজ করতে পারে। এখানে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন নামে একটি কম্পোনেন্ট দেওয়া আছে, যেখানে কি হিসাবে ফ্রিকোয়েন্সি ডট কি, এবং পরবর্তীতে হচ্ছে এখানে আমাদের 3টা ডট ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, অর্থাৎ ওই পূর্বের ডাটাগুলোর সাথে এই ডাটাগুলো অ্যাড হবে। এই বিষয়টা হচ্ছে, অর্থাৎ স্টেটের ভ্যালুটাকে পূর্বের ভ্যালুর সাথে আরও নতুন ভ্যালু অ্যাড করার জন্য এই বিষয়টা করা হয়ে থাকে। আমরা এখন ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেনের ভেতরে যদি যাই তাহলে আমরা বিষয়টা দেখতে পারবো। এখানে আইডি, টাইটেল এবং ডেসক্রিপশন 3টা ভ্যালু রিসিভ করবে। এবং এই ক্ষেত্রে হচ্ছে আমরা আরেকটি ইউজ স্টেট হুক তৈরি করে নিয়েছি, যেখানে টগল এবং সেট টগল অপশনটি থাকবে এবং এখানে ফলস আকারে দেওয়া আছে। এবং এক্ষেত্রে আর্টিকেল ট্যাগের ভিতরে, ডিপ ট্যাগের ভিতরে H1-এর মধ্যে আমরা টাইটেলটাকে ডিসপ্লে করব। এবং তার ঠিক লেফট রাইট সাইডে একটি বাটন রয়েছে, যেখানে অন ক্লিক মেথড দিয়ে আমি একটি অ্যারো ফাংশন, অ্যানোনিমাস অ্যারো ফাংশন তৈরি করছি। এখানে হচ্ছে সেট টগলটাকে কল দিয়েছে, অর্থাৎ টগলের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা হচ্ছে যে ভ্যালুটা থাকবে তার বিপরীত, অর্থাৎ যদি ট্রু থাকে তাহলে ফলস সেট হবে, আর যদি ফলস থাকে তাহলে ট্রু সেট হবে। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে টগলের ভ্যালুটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমরা বাটনের মধ্যে মাইনাস দেখতে পারবো, এবং যদি এটা ফলস হয় তাহলে বাটনের মধ্যে আমরা প্লাস দেখতে পারবো। অর্থাৎ এখানে কন্ডিশনাল অপারেটর ইউজ করা হয়েছে। কন্ডিশনাল অপারেটরের ক্ষেত্রে এখানে আমাদের এক্সপ্রেশন থাকবে, দেন হট চিহ্ন দ্বারা হচ্ছে যদি এক্সপ্রেশনটা সত্য হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর কোলন দ্বারা যদি হচ্ছে এক্সপ্রেশনটা মিথ্যা হয় তাহলে পরের স্টেটমেন্টটা কাজ করবে। এবং শেষে হচ্ছে টগল এবং সবশেষে টগলটা যদি থাকে, অর্থাৎ টগলের ভেতরে যদি কোনো ডাটা থাকে বা টগলটা যদি না হয় তাহলে হচ্ছে ওই টগলের ভেতরে আমরা যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটাকে প্রিন্ট করব। এবং সর্বশেষ ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেনটাকে এক্সপোর্ট ডিফল্ট করে দিয়েছি ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন s.js ফাইল থেকে অ্যাক্সেস করার জন্য, এবং এখান থেকে এই ফাইলটাকে এক্সপোর্ট করে দিয়েছি এটাকে টিউটোরিয়াল ফাইল থেকে অ্যাক্সেস করার জন্য। এখন আমরা দেখব টগল বাটন কিভাবে কাজ করে। এখানে যদি আমরা লাইভ এক্সাম্পল দেখি, হাইট অপশনে যদি ক্লিক করে তাহলে হচ্ছে আমাদের টেক্সটটা হাইট হয়ে যাবে, আবার শো অপশনে ক্লিক করলে শো হয়ে যাবে। তাহলে একটি বাটনের ভেতরে আমরা কিভাবে দুইটি স্টেটমেন্ট আমরা সেট করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। টগল ক্রিয়েট করার জন্য আমি আলাদাভাবে একটি টগল কম্পোনেন্ট তৈরি করে নিয়েছি, যেটি একটি ফাংশনাল কম্পোনেন্ট। এবং টগলের ভেতরে, এই ফাংশনটির ভেতরে আমি স্টেট হুক তৈরি করে নিয়েছি, যেখানে আমাদের টগল এবং সেট টগল বিষয়টা হচ্ছে যে ট্রু থাকবে। এবং এই ভেতরে হচ্ছে যদি টগল থাকে, অর্থাৎ একটি রিটার্নের ভেতরে যদি টগলের ভেতরে কিছু থাকে তাহলে হচ্ছে আমাদের পি ট্যাগটি রিটার্ন করবে, অর্থাৎ কিছু টেক্সট রিটার্ন করবে। আর হচ্ছে তার নিচে ঠিক আমি একটি ডিফ ট্যাগ
ব্যবহার করেছি। ডিপ ট্যাগের ভিতরে একটি বাটন আছে, এই বাটনের ভিতরে আমি একটি ওয়ান ক্লিক মেথডের মধ্যে অ্যানোনিমাস ফাংশন অ্যারে ফাংশন ইউজ করছি। অ্যানোনিমাস ফাংশনের ভেতরে এখানে সেট টগল অপশন, অর্থাৎ টগলের যে ভ্যালুটা আছে তার অপোজিট ভ্যালুটা এখানে সেট করে দিবে। দেন নিচে বাটনের যে ভ্যালু আছে অর্থাৎ টগলের ভ্যালুটা যদি সত্য হয়, ট্রু হয়, তাহলে হাইড শো করবে অথবা ফলস শো করবে। অ্যান্ড সর্বশেষ হচ্ছে এক্সপোর্ট ডিফল্টের মাধ্যমে টগলটাকে এক্সপোর্ট করে দিয়েছি। তাহলে এটা আসলে কাজ হচ্ছে যে টগলটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমরা এই ডেসক্রিপশনটা দেখতে পারবো, আর যদি ফলস হয় তাহলে হচ্ছে আমরা ওই বিষয়টা দেখতে পারবো না। এবং সর্বশেষে হচ্ছে টগলের ভ্যালুটা আমরা এখানে সেট করতে পারবো। যদি ট্রু হয় তাহলে হাইড শো করবে, আর ফলস হলে শো করবে। অর্থাৎ এইখানে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা মানগুলো চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখন চলুন দেখে আসি আমরা টেবিল কিভাবে ব্যবহার করব React.js এর মাধ্যমে। টেবিলের এক্সাম্পল যদি আমরা দেখতে চাই তাহলে সরাসরি আমি টিউটোরিয়াল পেজে নিয়ে যাচ্ছি। টিউটোরিয়াল থেকে হচ্ছে টেবিল একটি এলিমেন্ট তৈরি করেছি টেবিল নামে। টেবিল হচ্ছে একটি ক্লাস কম্পোনেন্ট তৈরি করা হয়েছে, দুঃখিত, একটি ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করা হয়েছে। যে টেবিল ফাংশনটি হচ্ছে রিটার্ন করছে একটি টেবিল এলিমেন্ট, যার ভিতরে টেবিল এবং টি হেড দ্বারা হচ্ছে নেম এবং এস ব্যবহার করা হয়েছে, এবং টি বডি দ্বারা এখানে হচ্ছে আমরা টেবিল বডির ভিতরে আমি একটি কলাম তৈরি করে নিয়েছি, অর্থাৎ কলাম একটি কম্পোনেন্ট তৈরি করে নিয়েছি যেখানে আমাদের ভ্যালু নাম এবং এজ হচ্ছে 24, অর্থাৎ বারবার বিষয়গুলোকে ইউজ না করে আমরা একটা কলাম তৈরি করে নিয়েছি। সেই কলামে যদি আমরা ভ্যালুগুলো সেট করতে পারি তাহলে কলাম ওয়াইজ আমাদের ভ্যালুগুলো সেট হয়ে যাবে। অর্থাৎ এই একটি কলামের ভিতরে নেম এবং এজ রয়েছে, সেই কলাম কম্পোনেন্টের ভিতরে যদি আমরা যাই, সেই কলামটা হচ্ছে একটি ফাংশনাল কম্পোনেন্ট যেটি প্রপসকে রিসিভ করছে, করার পর হচ্ছে টিআরের ভেতরে টিডি অর্থাৎ এই প্রপসের মধ্যে নাম এবং আরেকটি কলামের ভিতরে এসটা সেট করে সে কলামটাকে সে এক্সপোর্ট ডিফল্ট করে দিয়েছে, যেটা হচ্ছে টেবিল থেকে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারি। এবং এই টেবিলটা হচ্ছে আমরা সর্বশেষ এক্সপোর্ট ডিফল্টের মাধ্যমে এক্সপোর্ট করে দিয়েছি, যেটা টিউটোরিয়াল পেজ থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এখন আমরা দেখব রেফ এক্সাম্পল, অর্থাৎ আমরা রেফ ইউজ করে কিভাবে আমরা একটা ইনপুট ফিল্ডের কালার বা অ্যাট্রিবিউট বা ভ্যালু চেঞ্জ করতে পারি, সেই বিষয়টা আমরা দেখব ইউজ রেফের ব্যবহার দেখে। এখানে যদি লাইভ এক্সাম্পল দেখাই আমি আপনাদের, অর্থাৎ এখানে আমাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড অপশন রয়েছে। এখানে ইউজার নেম সামথিং আমরা দিলাম যে লার্ন উইথ ফেয়ার। দেন এখানে যদি রেজিস্টার বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউজার নেমের যে ইনপুট ফিল্ডটা ছিল সেটা হচ্ছে টেক্সটটা লাল হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে গেছে। তাহলে এভাবে আমরা কিভাবে একটা ইনপুট ফিল্ডের ভ্যালু বা স্টাইল চেঞ্জ করতে পারি সেই বিষয়টা আমরা দেখব ইউজ রেফের মাধ্যমে। চলুন দেখে আসি কোডে কিভাবে কাজটা করে থাকি। তাহলে টিউটোরিয়াল পেজ থেকে এখানে ইউজার ফর্ম নামে আমি একটি ক্লাস কম্পোনেন্ট তৈরি করেছি, যেটি হচ্ছে কম্পোনেন্ট ক্লাসটিকে এক্সটেন্ড করছে। এখানে একটি কনস্ট্রাক্টর তৈরি করে নিয়েছি। কনস্ট্রাক্টরের ভেতরে দিস ডট ইউজার নেম রেফ একটি ভেরিয়েবলের মাধ্যমে আমি একটি ক্রিয়েট রেফ তৈরি করে নিয়েছি, অর্থাৎ একটা রেফ আমি তৈরি করে নিয়েছি এই বিষয়টা হচ্ছে। এবং এখানে একটা স্টেট তৈরি করে নিয়েছি এবং রেন্ডার মেথডের ভেতরে রিটার্নের ভেতরে আমি একটি ফর্ম এলিমেন্টকে রিটার্ন করে দিয়েছি। ফর্মের মধ্যে ওয়ান সাবমিট মেথডের মধ্যে একটি মেথড বলে দিয়েছি হ্যান্ডেল সাবমিট। এবং এখানে ইউজার নেম ফিল্ডের ভেতরে আমি রেফ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমি এখানে ইউজ রেফটাকে পাস করে দিয়েছি, যার মাধ্যমে আমি রেফটাকে ক্যাচ করে সেই বিষয়টাকে হ্যান্ডেল করতে পারবো। তাহলে এখানে হ্যান্ডেল সাবমিটের ভেতরে প্রিভেন্ট ডিফল্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পেজটা সাবমিট করার পর রিলোড হবে না। এখানে হচ্ছে দিস ডট ইউজার নেম রেফ, অর্থাৎ এখানে যে ইউজার নেম রেফটা আমরা ক্রিয়েট করছি সেটা যদি কারেন্ট ডট স্টাইল, অর্থাৎ কারেন্ট এই রেফটি যদি কারেন্ট ডট স্টাইল এবং ব্যাকগ্রাউন্ড দ্বারা আমরা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। আবার দিস ইউজ রেফের এখানে কারেন্ট ডট স্টাইল ডট কালার সেট করতে পারি। আমরা চাইলে এখানে ভ্যালুও চেঞ্জ করতে পারবো। এখন আমরা দেখব রিয়াক্ট বুটস্ট্র্যাপ, অর্থাৎ বুটস্ট্র্যাপের মানে React.js এর মাধ্যমে আমরা কিভাবে রিয়াক্ট বুটস্ট্র্যাপ ব্যবহার করব সেই বিষয়টা দেখার জন্য আমরা সরাসরি কোডের মধ্যে চলে যাই। এই ক্ষেত্রে রিয়াক্ট বুটস্ট্র্যাপের এক্সাম্পল দেখতে গেলে আমরা এখানে একটি রিয়াক্ট বুটস্ট্র্যাপ দ্বারা কম্পোনেন্ট তৈরি করে নিচ্ছি, যেটা হচ্ছে একটি ফাংশনাল কম্পোনেন্ট। এখানে রিয়াক্ট বুটস্ট্র্যাপ তৈরি করার জন্য আপনাকে রিয়াক্ট বুটস্ট্র্যাপ আগে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার জন্য আপনি npm ইনস্টল রিয়াক্ট বুটস্ট্র্যাপ দিতে পারেন এবং এই থেকে রিয়াক্ট বুটস্ট্র্যাপ থেকে আমি কাট এবং কাট গ্রুপটাকে এখানে ইম্পোর্ট করে নিয়েছি এবং
রিয়াক্ট বুটস্ট্র্যাপ ফাংশনের ভিতরে রিটার্ন করে দিয়েছি একটি ডিফ এলিমেন্ট। ডিফ এলিমেন্টের ভিতরে কার্ট গ্রুপের দ্বারা কার্ট গ্রুপের ভিতরে কার্টের মাধ্যমে আমি কার্ট ডিজাইন করে নিয়েছি। কার্ট ডট বডি দ্বারা বডিটাকে ডিজাইন করে নিয়েছি এবং কার্ট ফুটার দ্বারা ওই কার্টের ফুটারকে ডিজাইন করে নিয়েছি। এইভাবে আপনারা রিয়াক্ট জেএসের মাধ্যমে রিয়াক্ট বুটস্ট্র্যাপটা ব্যবহার করতে পারবেন। এবং ফাইনালি এক্সপোর্ট ডিফ ফাইলের মধ্যে রিয়াক্ট বুটস্ট্র্যাপ যে কম্পোনেন্ট আছে সেটাকে এক্সপোর্ট করে দিয়েছি, যেটাকে tutorial.js ফাইল থেকে আমি অ্যাক্সেস করছি। এখন আমরা দেখব কি রিয়াক্টের লাইফ সাইকেল, অর্থাৎ আমরা যে রিয়াক্ট যে শিখতেছি সেটার লাইফ সাইকেল সেটা আসলে কিভাবে কাজ করে সেই বিষয়টা দেখব, যে কোন কম্পোনেন্ট বা কোন ফাংশনটি আগে রান হয় এবং পরে রান হয়। এটা হচ্ছে আমাদের রিয়াক্ট ডেভেলপ করার ক্ষেত্রে এই লাইফ সাইকেলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের জন্য যারা ডেভেলপ করবে অর্থাৎ ডেভেলপারদের জন্য এটা জানা খুবই আবশ্যক। তাহলে এখানে যদি আমরা লাইভ এক্সাম্পল দেখি, এখানে একটি প্লাস বাটন দেওয়া আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে এখানে আসলে কাউন্ট 2 3 4 এই বিষয়গুলো এখানে কাউন্ট করে দেখছি। চলুন দেখে আসি আমরা কোডের মাধ্যমে কিভাবে রিয়াক্ট লাইফ সাইকেল কাজ করে সে বিষয়টা উদাহরণ সহ দেখে আসি। রিয়াক্ট লাইফ সাইকেল দেখার জন্য আমি একটি কম্পোনেন্ট তৈরি করেছি লাইফ সাইকেল নামে। এটা একটি ক্লাস কম্পোনেন্ট যেটা হচ্ছে কম্পোনেন্টকে এক্সটেন্ড করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাউন্টিং হওয়ার ক্ষেত্রে মাউন্টিং, আপডেটিং এবং আনমাউন্টিং অর্থাৎ তিনভাবে একটি বিষয় কল হয়। মাউন্টিংয়ের ক্ষেত্রে প্রথমে কনস্ট্রাক্টর কল হয়, দেন রেন্ডার মেথড কল হয়, দেন হচ্ছে কম্পোনেন্ট ডিট মাউন্ট মেথডটি কল হয়। আর আপডেটিংয়ের ক্ষেত্রে আমাদের স্টেট এবং প্রোপস অর্থাৎ স্টেপ অথবা প্রোপসটা কল হবে, দেন হচ্ছে শুট কম্পোনেন্ট আপডেট মেথডটি কল হবে, দেন রেন্ডার মেথডটি কল হবে, দেন হচ্ছে কম্পোনেন্ট ডিট আপডেট। অর্থাৎ মাউন্টিং এবং আপডেটিং বা আনমাউন্টিংয়ের যে বিষয়টা আছে, যখন হচ্ছে প্রথম অবস্থায় রান হবে তখন হচ্ছে প্রোগ্রামটার কনস্ট্রাক্টর রান হবে, দেন রেন্ডার মেথড, দেন কম্পোনেন্ট ডিট মাউন্ট মেথডটা কল হবে। আর আপডেটিং আমরা যদি কোনো কিছু আপডেট করতে চাই বা পরবর্তীতে কোনো একটা ইভেন্টের উপর ডিপেন্ড করে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের আগে স্টেটটা কল হবে, স্টেট বা প্রপস কল হবে, এবং এরপর হচ্ছে শুট কম্পোনেন্ট আপডেট মেথডটা কল হবে, দেন রেন্ডার মেথডটা কল হবে, এবং সর্বশেষ হচ্ছে কম্পোনেন্ট ডিট আপডেট মেথডটি কল হবে। এই বিষয়গুলো দেখার জন্য আমরা এখানে কিছু এক্সাম্পল দেখাইছি, যার মধ্যে হচ্ছে যার মধ্যে লাইফ সাইকেলের ভেতরে ক্লাস কম্পোনেন্টটা হচ্ছে একটি কম্পোনেন্টকে এক্সটেন্ড করছে। এর ভেতরে আমি একটি কনস্ট্রাক্টর তৈরি করেছি, কনস্ট্রাক্টরের ভেতরে একটি স্টেট তৈরি করেছি যার ভ্যালু হিসেবে কাউন্ট 0 সেট করে দিয়েছি। এবং এই ক্ষেত্রে রেন্ডার মেথডের ভেতরে কনসোল ডট প্লট দিয়ে আমি রেন্ডার প্রিন্ট করেছি, এবং রিটার্ন মেথডের ভেতরে কাউন্টার, এখানে কাউন্টের ভ্যালুটা এখানে পাস করে দিয়েছি, এবং তার নিচে একটি বাটন তৈরি করেছে যেটা হচ্ছে হ্যান্ডেল ইনক্রিমেন্ট প্লাস, অর্থাৎ প্লাস বাটনে ক্লিক করে আমাদের হ্যান্ডেলটা ইনক্রিমেন্ট করবে। এবং এটার এক্সাম্পল কোনটা কখন কল হচ্ছে সেটা দেখার জন্য হচ্ছে শুট কম্পোনেন্ট আপডেট মেথডটা কখন কল হয় সেই বিষয়টা কনসোল লক করে আমি প্রিন্ট করেছি, এবং কম্পোনেন্ট ডিট মাউন্ট এটা কখন কল হয় সেই বিষয়টা এখানে প্রিন্ট করছি, এবং কম্পোনেন্ট ডিট আপডেটটা কখন কল হয় সেটা এখানে দেওয়া আছে, এবং হ্যান্ডেল ইনক্রিমেন্ট দেওয়া আছে। এখন এটা যদি আমরা লাইভ এক্সাম্পল দেখতে চাই তাহলে সরাসরি আমি আপনাদের কোডে নিয়ে যাচ্ছি। এটাকে যদি আমরা কনসোলের মধ্যে দেখতে চাই তাহলে ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করে আপনারা কনসোলের মধ্যে আউটপুটটি দেখতে পারবেন। দেখেন এখানে যদি আমি কনসোলটাকে ক্লিয়ার করে নেই, দেন এখানে যদি আমি আবার ক্লিক করি, দেন 7 হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুট কম্পোনেন্ট আপডেট, দেন রেন্ডার মেথড, তার কম্পোনেন্ট ডিট আপডেট মেথড করা হচ্ছে। এটাকে যদি আমি রিফ্রেশ দিই, তো রিফ্রেশ দিলে আপনারা দেখতে পারবেন এটাকে প্রথমবার ক্লিক করলে অর্থাৎ শুট কম্পোনেন্ট আপডেট, রেন্ডার কম্পোনেন্ট ডিট আপডেট, আপডেট করার ক্ষেত্রে এই মেথডটা কল হবে। এবং এটাকে যদি প্রথমবার রিফ্রেশ করেন সেক্ষেত্রে যে চেইনটা ফলো করবে সে চেইনটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে কনস্ট্রাক্টর কল হবে, দেন রেন্ডার মেথড কল হবে, এরপর হচ্ছে আমাদের প্রথমে কনস্ট্রাক্টর, দেন রেন্ডার মেথড কল হবে, দেন হচ্ছে কম্পোনেন্ট ডিট মাউন্ট মেথডটি কল হবে, এবং পরবর্তীতে যদি আমরা এটাকে আপডেট করি তাহলে সেটা শুট কম্পোনেন্ট আপডেট, রেন্ডার এবং কম্পোনেন্ট ডিট আপডেট এই রুলস বা এই চেইন ফলো করে বিষয়টা কাজ করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে রিয়াক্ট লাইফ সাইকেল আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে রিয়াক্টের লাইফ সাইকেলের কম্পোনেন্ট বা ফাংশনগুলো কাজ করে থাকে।
এখন আমরা দেখব যে রিঅ্যাক্টের কাস্টম হুক, অর্থাৎ আমরা ইউজড এফেক্ট, ইউজ রেপ, ইউজ স্টেট অনেকগুলো হুকের ব্যবহার দেখলাম। এখন আমরা দেখব কিভাবে রিঅ্যাক্টের কাস্টম হুক তৈরি করা যায়, অর্থাৎ আমরা নিজেরা কিভাবে একটি হুক তৈরি করতে পারবো সেই বিষয়টা আমরা এখন দেখব। সেটা দেখার জন্য আমরা tutorial.js পেজে চলে যাচ্ছি। এখান থেকে ডাটা ফেস নামে একটি কম্পোনেন্ট তৈরি করা রয়েছে। এই ডাটা ফেসের ভেতরে এই ডাটা ফেস হচ্ছে একটি ফাংশনাল কম্পোনেন্ট, যার ভেতরে আমি একটি ইউজ ফেস ফাংশনকে কল করেছি এবং যার ভ্যালু হিসেবে একটি ইউআরএল পাস করে দিয়েছি। হ্যাঁ, এবং এখানে লোডিং মেসেজের ভেতরে একটি কম্পোনেন্ট দিয়েছি এবং ইরর মেসেজের ভেতরে একটি ইরর প্রিন্ট করে কম্পোনেন্ট দিয়ে এখানে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে রেখে দিয়েছি এবং আমরা রিটার্নের ভেতরে ডিফ এলিমেন্টটাকে রিটার্ন করেছি এবং এখানে যদি ইরর থাকে তাহলে ইরর মেসেজটা শো করবে, যদি ইস লোডিং হয় তাহলে ইস লোডিং মেসেজটা শো করবে, অথবা টুডুস যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটা শো করবে। সেই টুডুস এলিমেন্টটা আমরা এখানে টুডুস এলিমেন্টটা যে ডাটা আছে সেই ডাটার ভেতরে যদি কোনো কিছু থাকে তাহলে হচ্ছে ডাটাকে ম্যাপিং করব, করার পর এখানে ম্যাপ ফাংশনের ভিতরে একটা অ্যারে ফাংশন ইউজ করছি। এই অ্যারে ফাংশনের ভিতরে todo.id যদি <3 হয় তাহলে হচ্ছে আমরা পি ট্যাগের মাধ্যমে সেই বিষয়টাকে এখানে ডিসপ্লে করছি। এখানে ডাটা বলতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ডাটা ফেচিং করে যে ডাটাটা আসবে সেই ডাটাটা এখানে আমরা ম্যাপিং করে ডিসপ্লে করব, যেই বিষয়টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টুডো এখানে এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন। এখন আমরা দেখব তাহলে এখানে হচ্ছে যে ডাটা ফেস, এই ডাটা ফেস হচ্ছে আমাদের একটি ইউজ ফেস হচ্ছে, তাহলে ডাটা ফেসের ভেতরে ইউজ ফেস হচ্ছে আমাদের একটি কাস্টম হুক। ইউজ ফেস হচ্ছে আমাদের একটি ইউজ ফেসকে যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পারবো যে ইউজ ফেস আসলে কিভাবে কাজ করে। এই ইউজ ফেসটা হচ্ছে একটা ফাংশনাল কম্পোনেন্ট যেটা আমরা ওখানে কাস্টম হুক হিসেবে ইউজ করছি। ইউজ ফেসটা হচ্ছে ইউআরএলটাকে রিসিভ করবে, দেন হচ্ছে এখানে ইউজ স্টেট অর্থাৎ আমরা 3টে স্টেট তৈরি করে নিয়েছি ডাটার জন্য, লোডিং এবং ইরর জন্য, এবং এখানে ইউজ এফেক্ট নামে একটি ইউজ এফেক্ট হুককে ইনিশিয়ালাইজ করছি। করার পর এখানে এর ভেতরে ফেস মেথড ইউজ করার মাধ্যমে আমরা ডাটাকে ফেস করে ফাইনালি হচ্ছে ওই ডাটাকে রিটার্ন ডাটা লোডিং এবং ইরর বিষয়টাকে আমরা হচ্ছে রিটার্ন করে দিয়েছি এবং ফাইনালি ইউজ ফেসটাকে আমরা এক্সপোর্ট করে দিয়েছি, যেটাকে ডাটা ফেস .js পেজে বা ফাইলের মধ্যে আমরা হুক হিসেবে ইউজ করছি। এটা হচ্ছে আমাদের কাস্টম হুক এবং এই ডাটা ফেসটাকে হচ্ছে আমরা এক্সপোর্ট ডিফল্ট করেছি, যেটাকে tutorial.js পেজ থেকে আমরা অ্যাক্সেস করতে পারছি। এখন আমরা দেখব কিভাবে রিঅ্যাক্ট ইউজ কনটেক্সট ব্যবহার করব, অর্থাৎ ইউজ কনটেক্সট আমরা কেন ব্যবহার করব সেই বিষয়টা যদি আমি বলি, অর্থাৎ আমরা যদি একটি পেজ থেকে বা একটি কোম্পানি থেকে আরেকটি কোম্পানির ডাটা পাস করতে চাই তাহলে আমরা প্রপসের মাধ্যমে ইজিলি সেটা পাস করতে পারি, কিন্তু সেটা যদি একটি পেজ থেকে আরেকটি পেজ এরকম হচ্ছে একটি কম্পোনেন্ট থেকে একাধিক সর্বোচ্চ আমরা 3টা কম্পোনেন্টে যদি ডাটা পাস করি তাহলে ইজিলি পাস করতে পারবো, কিন্তু যদি সেটা একের অধিক হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ডাটা পাস করার জন্য এটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যায়। তাতে আমরা কতবার এই প্রোস বা আকারে পাস করব সেটাকে সহজ করার জন্য রিঅ্যাক্টের মধ্যে একটি ইউজ কনটেক্সট হুকস আছে। সেই ইউজ কনটেক্সট হুকসের মাধ্যমে আমরা একটি পেজ থেকে অন্য একটি পেজে বা একটি কম্পোনেন্ট থেকে অন্য একটি কম্পোনেন্টে আমরা ডাটা পাস করি। এরা মূলত হচ্ছে কাজ করে চাইল্ড প্যারেন্ট অনুসারে, অর্থাৎ আমাদের প্যারেন্ট থেকে চাইল্ডের মধ্যে আমরা ডাটাটাকে পাস করতে পারবো, অর্থাৎ মূল যে প্যারেন্ট থাকবে বা মূল যে পেজ থাকবে এখান থেকে যদি আমরা ইউজ কনটেক্সটের মাধ্যমে ডাটাকে পাস করি তাহলে এই প্যারেন্টের আন্ডারে যতগুলো চাইল্ড আছে এই চাইল্ডগুলো যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্ত থেকে এই ইউজ কনটেক্সট ব্যবহার করে ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবে। সেই বিষয়টা আমরা কিভাবে কাজ করে চলেন একটু কোডের মাধ্যমে দেখে আসি। এইখানে আমি কম্পোনেন্ট 1 নামে একটি ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করেছি, যেখানে ইউজ স্টেট দ্বারা হচ্ছে ইউজার এবং সেট ইউজার দ্বারা কিছু ভ্যালু সেট করে নিয়েছে এবং টেক্সট দ্বারা হচ্ছে হ্যালো আই অ্যাম এ টেক্সট, এখানে একটা ইউজ স্টেট তৈরি করে নিয়েছি এবং এখানে একটি কনটেক্সট তৈরি করছি। কনটেক্সট তৈরি করার জন্য এখানে হচ্ছে ইউজ কনটেক্সট
ডট প্রোভাইডার ইউজ করছি এবং এখানে ভ্যালু হিসেবে ইউজার এবং টেক্সট, এখান থেকে যে ইউজার এবং টেক্সট আছে সেই ইউজার এবং টেক্সট এখানে পাস করে দিয়েছি। এবং এখানে পাস করার জন্য এখানে কোথায় পাস করছে, অর্থাৎ কম্পোনেন্ট টু যে কম্পোনেন্ট আছে, এই নামে যে একটি কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টের মধ্যে আমি এই ভ্যালুগুলো পাস করে দিয়েছি। এখন এই ইউজ কনটেক্সট, আসলে ইউজ কনটেক্সটের ভিতরে কিছু কাজ আছে। এই ইউজ কনটেক্সটের কাজটা যদি আমরা দেখতে চাই, তাহলে এখান থেকে আপনাকে এক্সপোর্ট করতে হবে কনস্ট্যান্ট ইউজ কনটেক্সট, এখানে ইউজ করছে। এখান থেকে রিয়াক্ট ডট ক্রিয়েট কনটেক্সট মেথডটাকে, রিয়াক্ট থেকে ক্রিয়েট কনটেক্সট মেথডটাকে আপনাকে কল করতে হবে। অর্থাৎ এখানে তিনটা স্টেপে কাজ হচ্ছে। প্রথমে হচ্ছে আপনাকে কনটেক্সট ক্রিয়েট করতে হবে, দেন দ্বিতীয় স্টেপ হচ্ছে যে রাপ করতে হবে চাইল্ড উইথ কনটেক্সট প্রোভাইডার, অর্থাৎ এই কনটেক্সট প্রোভাইডার দ্বারা আমাদের রাপ করতে হবে, এবং সর্বশেষ যে স্টেট অ্যাক্সেস করতে হবে ইউজ কনটেক্সট হুকস ব্যবহার করে। তাহলে প্রথম স্টেপের ক্ষেত্রে আমরা এখানে ইউজ কনটেক্সটটা ক্রিয়েট করে নিলাম, দেন দ্বিতীয় স্টেপের ক্ষেত্রে এখানে রাপিং করে নিলাম, অর্থাৎ কম্পোনেন্টটাকে চাইল্ড কম্পোনেন্টটাকে এখানে রাপিং করে নিলাম প্রোভাইডার দ্বারা, এবং এখানে ভ্যালু পাস করে দিলাম। এখন এই কম্পোনেন্টটাকে হচ্ছে কম্পোনেন্ট টুর ক্ষেত্রে আমরা অ্যাক্সেস করব না। এই কম্পোনেন্ট টু আবার কম্পোনেন্ট থ্রিকে ইনহেরিট করছে, আমরা সেই কম্পোনেন্ট টুর মধ্যে এটাকে অ্যাক্সেস না করে আমরা যদি কম্পোনেন্ট থ্রিতে চলে যাই, সেই কম্পোনেন্ট থ্রিতে আবার কম্পোনেন্ট ফোরকে ইনহেরিট করছে বা এক্সটেন্ড করছে। এই বিষয়টা যদি আমরা কম্পোনেন্ট ফোরে চলে যাই, তাহলে হচ্ছে ফাইনালি এই কম্পোনেন্ট ফোরে, অর্থাৎ আমরা ডাটাটাকে পাস করছি কম্পোনেন্ট টুর ভেতরে, কিন্তু আমরা অ্যাক্সেস করব কম্পোনেন্ট থ্রি না কম্পোনেন্ট ফোরের মধ্যে। তাহলে সেটা অ্যাক্সেস করার জন্য আমাকে ইউজ কনটেক্সটটাকে আবার ইউজ কনটেক্সট হুকসটা ব্যবহার করতে হবে। ইউজ কনটেক্সট হুকসের মধ্যে আমাকে ইউজ কনটেক্সটটা প্রোভাইড করতে হবে। ইউজ কনটেক্সট হচ্ছে আমরা যে ইউজ কনটেক্সটটা তৈরি করলাম ক্রিয়েট ইউজ কনটেক্সট, সেই ইউজ কনটেক্সটটা আমাকে এখানে প্রোভাইড করতে হবে। দেন এইখান থেকে ইউজার এবং টেক্সট আমি যে দুইটা ভ্যালু পাস করছিলাম সেই ভ্যালুটাকে স্ট্রাকচারিং করে এখানে রেখে দিয়েছে, এবং ফাইনালি H1-এর মধ্যে টেক্সট এবং H3-এর মধ্যে নেম এবং আইডি, অর্থাৎ ইউজার থেকে আইডি এবং নেমটাকে এখানে ডিসপ্লে করে এখানে কম্পোনেন্ট ফোরটাকে এক্সপোর্ট করে দিয়েছে। তাহলে আপনারা এখানে দেখতে পারলেন যে কম্পোনেন্ট টু থেকে আমি একটা ডাটা পাস করছি যেটা হচ্ছে ইউজার এবং টেক্সট, এবং ফাইনালি এটা কম্পোনেন্ট থ্রি আবার কম্পোনেন্ট ফোরকে ইনহেরিট করছে, এবং কম্পোনেন্ট ফোরে গিয়ে আমরা ফাইনালি এই রেজাল্টটা পাইলাম। তাহলে কম্পোনেন্ট ওয়ানে পাস করছি কম্পোনেন্ট টু এর মধ্যে, কম্পোনেন্ট টু আবার কম্পোনেন্ট থ্রিকে ইনহেরিট করছে, কম্পোনেন্ট থ্রি আবার কম্পোনেন্ট ফোরকে ইনহেরিট করছে, কিন্তু এই মাঝখানে কিছু স্টেপ গ্যাপ দিয়ে আমি সরাসরি কম্পোনেন্ট ওয়ান থেকে ডাটা পাস করে কম্পোনেন্ট ফোর এর ডাটা অ্যাক্সেস করতে পারছি। অর্থাৎ এখানে যে কম্পোনেন্ট টু এর ভেতরে আমরা ডাটাটা প্রোভাইডার দ্বারা রাপিং করছে, অর্থাৎ কম্পোনেন্ট টু এর ভেতরে যতগুলাই ক্লাসকে বা যতগুলো কম্পোনেন্টকে আমরা ইনহেরিট করব, প্রত্যেকটা ক্লাস থেকে ইউজ কনটেক্সট ব্যবহার করে আমরা এই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবো। এটা মূলত কম্পোনেন্ট ওয়ান, কম্পোনেন্ট টু, কম্পোনেন্ট থ্রি এবং কম্পোনেন্ট ফোর এভাবেই মূলত হচ্ছে গ্লোবাল স্টেটের মাধ্যমে কাজ করে থাকে। বিষয়টা হচ্ছে আপনারা আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখব টোস্টের এক্সাম্পল, অর্থাৎ আমরা কিভাবে একটি টোস্ট তৈরি করতে পারি। এখানে চারটি বাটন দেওয়া আছে, সাকসেস, আনসাকসেস, ওয়ার্নিং, ইনফো। যদি আমি সাকসেসের মধ্যে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সাকসেস নোটিফিকেশন। যদি আনসাকসেসের মধ্যে ক্লিক করি তাহলে দেখছি আনসাকসেস নোটিফিকেশন, ওয়ার্নিং যদি ক্লিক করি ওয়ার্নিং, ইনফোর মধ্যে ক্লিক করলে ইনফো, এবং এটা একটু সময় পর অটোমেটিক্যালি চলে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে এরকম একটি টোস্ট তৈরি করতে পারি সেই বিষয়টা আমরা এখন দেখব রিঅ্যাক্টের মাধ্যমে। আমি বাকি পেজগুলোকে ক্লোজ করে নিচ্ছি। এখন দেখবো আমরা টোস্টের ব্যবহার। টোস্ট তৈরি করার জন্য আপনাকে টোস্টিফাই, রিয়াক্ট টোস্টিফাইকে ইনস্টল করে নিতে হবে। এটা ইনস্টল করার উপায় হচ্ছে npm ইনস্টল রিয়াক্ট টোস্টিফাই, এটাকে ইম্পোর্ট করে নিতে হবে, এবং এই রিয়াক্ট টোস্টিফাই থেকে আমাদের হচ্ছে রিয়াক্ট টোস্টিফাই ডট সিএসএস এই পাথটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে, যেটা রিয়াক্ট টোস্টিফাই /disk ডট রিয়াক্ট টোস্টিফাই ডট সিএসএস ফাইলে আছে। এই ফাইলটাকে আমাদের এখানে ইম্পোর্ট করে নিতে হবে, যেখানে আমাদের টোস্টের ডিজাইনগুলো করে দেওয়া আছে। আর এইখান থেকে আমি একটি টোস্ট এক্সাম্পলের জন্য একটি ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করে নিয়েছি। এই ক্ষেত্রে আমাদের রিটার্ন মেথডের ভেতরে চারটা বাটন তৈরি করে নিয়েছি। একটা হচ্ছে শো টোস্ট সাকসেস মেথড, একটা হচ্ছে টোস্ট আনসাকসেস, ওয়ার্নিং এবং ইনফো মেসেজ, অর্থাৎ চারটি বাটনের জন্য চারটি ফাংশন তৈরি করে নিয়েছি। এখানে শো টোস্ট সাকসেস মেসেজের ভেতরে আমরা টোস্টটাকে, অর্থাৎ এই টোস্টের মধ্যে যে টোস্ট আমরা তৈরি করছি রিয়াক্ট টোস্টিফাই থেকে যে ইম্পোর্ট করে নিয়েছি সেই টোস্ট ডট সাকসেসের মাধ্যমে আমরা ভ্যালুটাকে পাস করে দিচ্ছি, এবং এই ক্ষেত্রে আরেকটি প্যারামিটার হিসেবে পজিশনটা আমরা বলে দিচ্ছি যে টোস্ট ডট পজিশন টপ রাইট, আমরা এখানে পজিশনটা বলে দিচ্ছি।
আবার যদি শো করার জন্য হচ্ছে আনসাকসেসের জন্য এখানে আবার টোস্ট থেকে ইরোর মেথডটাকে কল দিয়ে এখানে হচ্ছে আমরা মেসেজটাকে পাস করছি এবং পজিশনটাকে পাস করে দিচ্ছি। আবার শো টোস্ট ওয়ার্নিং মেসেজের ক্ষেত্রে অনুরূপভাবে আমরা মেসেজ পাস করছি এবং পজিশনটা পাস করে দিচ্ছি এবং ইনফো মেসেজের ক্ষেত্রে টোস্ট ডট ইনফো মেসেজটাকে পাস করে দিচ্ছি এবং পজিশনটাকে পাস করে দিচ্ছি যে এটা আমাদের কোথায় ডিসপ্লে হবে। এই বিষয়টা সম্পূর্ণ হচ্ছে রিয়াক্টোস্টিফাইয়ের আমাদের বিল্ট ইন হিসেবে আমরা ইউজ করতে পারি জাস্ট ফাংশনকে কল করার মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনারা কিভাবে এই টোস্টকে আপনাদের প্রজেক্টের মাধ্যমে প্রজেক্টে ব্যবহার করবেন সেটা বুঝতে পারছেন। যদি আপনাদের সংক্ষেপে বলি যে এটা কোথায় ব্যবহার করবেন, সাপোজ কোনো একটা কম্পোনেন্ট আপনারা ডিলিট করলেন বা অ্যাড করলেন, অর্থাৎ ডিলিট হলো কিনা বা অ্যাড হলো কিনা বা কোনো এরর শো করলো কিনা এই বিষয়টাকে নোটিফিকেশনের মাধ্যমে বা টোস্টের মাধ্যমে দেখানোর জন্য আপনারা এই টোস্টটা ইউজ করতে পারেন। এখন আমি আপনাদের দেখাবো ডাইনামিক টাইটেল অর্থাৎ হেলমেট। অর্থাৎ আমরা একটি হেডার তৈরি করব একটি পেজের মধ্যে এবং এই হেডে অর্থাৎ একাধিক পেজ থাকবে। সাপোজ হচ্ছে টিউটোরিয়াল পেজ, অ্যাবাউট আস পেজ, হোম পেজ। অর্থাৎ এই প্রত্যেকটা পেজের উপর ভিত্তি করে আমরা প্রথমে এই টাইটেলটাকে চেঞ্জ করে দেবো। এখানে যেমন আমি এখন রিয়াক্ট অ্যাপ টিউটোরিয়াল পেজের মধ্যে আছি, এখানে টিউটোরিয়াল লেখাটি শো করছে। অর্থাৎ একটি টাইটেলের মাধ্যমে আমরা কিভাবে ডাইনামিক টাইটেল করতে পারি, অর্থাৎ টিউটোরিয়াল পেজে গেলে টিউটোরিয়াল দেখাবে, অ্যাবাউট আস পেজে গেলে অ্যাবাউট আস দেখাবে, হোম পেজে গেলে হোম দেখাবে। অর্থাৎ এইভাবে কিভাবে আমরা ডাইনামিক্যালি এই টাইটেলটাকে চেঞ্জ করতে পারি সেজন্য হচ্ছে আমরা রিয়াক্টের ভেতরে হেলমেটটা ব্যবহার করব এবং এই ক্ষেত্রে আমরা কিছু কাস্টমাইজ সিএসএস বা জাভাস্ক্রিপ্টও ব্যবহার করতে পারি বা সিএসএস লিঙ্কও ব্যবহার করতে পারি। এটা আসলে এই হেলমেটটা মূলত কাজ করে এইচটিএমএল এর হেড ট্যাগের মতোই কাজ করে। এটা চাইলে আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। দেখুন ডাইনামিক টাইটেল, এই ডাইনামিক টাইটেলের জন্য আমি একটি কম্পোনেন্ট তৈরি করে নিয়েছি, ফাংশনাল কম্পোনেন্ট, যেটি একটি প্রপস রিসিভ করবে, যেটি হচ্ছে প্রপসের ভেতরে আমি একটি হেলমেট ট্যাগ নিয়েছি। এই হেলমেট ট্যাগটা হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আপনাকে npm ইনস্টল রিয়াক্ট হেলমেট কমান্ডটা চালাইতে হবে। দেন হেলমেট ট্যাগের ভেতরে এখানে আপনি একটি এইচটিএমএল হেড ট্যাগের ভেতরে যে বিষয়গুলো ইউজ করেন অর্থাৎ মেটা ট্যাগ বা টাইটেল ট্যাগ এই বিষয়গুলো ইউজ করতে পারেন এবং এখানে টাইটেলের ভেতরে আপনি এই যে প্রপস ডট টাইটেল অর্থাৎ এই ডাইনামিক্যালি এই টাইটেলটাকে সেট করতে পারেন। অর্থাৎ প্রপসের ভেতরে যে ভ্যালুটা আপনি পাস করবেন সেই ভ্যালুটা এখানে টাইটেল আকারে শো করবে এক একটা পেজের ক্ষেত্রে। তাহলে এই বিষয়টা আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। এখানে আপনারা চাইলে সিএসএস ব্যবহার করতে পারবেন কিংবা সিএসএস লিঙ্ক করতে পারবেন, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারবেন। এই বিষয়গুলো আপনারা এখানে ডাইনামিক্যালি স্পেসিফিক পেজের জন্য স্পেসিফিক বিষয়গুলো ব্যবহার করতে পারবেন। এবং ফাইনালি এইখান থেকে আমি হচ্ছে ডাইনামিক পেজকে কল দিয়েছি এবং এখানে একটা ভ্যালু পাস করেছি টিউটোরিয়াল অর্থাৎ টাইটেল সমান টিউটোরিয়াল। অর্থাৎ এখানে আমাদের এই টিউটোরিয়াল টেক্সটটি ওখানে যাবে, রিসিভ করবে এবং টাইটেলের মধ্যে এই টিউটোরিয়াল লেখাটি সেট হবে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ফিল্টারিং করতে হয় অর্থাৎ ফিল্টার করতে হয়। একে আমরা দেখছি কিভাবে লুপ চালাতে হয়, কিভাবে ম্যাপিং করতে হয়। এখন আমরা বিষয়টা দেখবো যে ফিল্টার কিভাবে করতে হয়। ফিল্টার করব কখন, আমরা সাপোজ অনেকগুলো ডাটা আছে, এই ডাটাগুলোর মধ্যে স্পেসিফিক কিছু আমাদের ডাটা দরকার হচ্ছে বা এটাকে অ্যাসেন্ডিং আকারে বা ডিসেন্ডিং আকারে অর্থাৎ বিশেষ একটা কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের যদি ডাটাগুলো ফেসিং করার দরকার হয় বা স্টোর করার দরকার হয় বা আলাদা করার দরকার হয় সেই বিষয়টা করার জন্য আমরা ফিল্টার মেথড ব্যবহার করব। ফিল্টার মেথড দেখার জন্য আমরা সরাসরি কোডে চলে যাই। এখানে ফিল্টার নামে আমি একটি কম্পোনেন্ট তৈরি করেছি যেটি হচ্ছে একটি ফাংশনাল কম্পোনেন্ট এবং এখানে ইউজ স্টেট দ্বারা হচ্ছে ডাটা এবং ইউজ লোডিং দ্বারা এখানে সেট করে নিয়েছি এবং এইখানে একটি হুক ইউজ করছি, ইউজ এফেক্ট হুক। এই ইউজ এফেক্ট হিটের ভিতরে সেট টাইম আউট ব্যবহার করছি ইউজ লোডিংটাকে বোঝানোর ক্ষেত্রে। এখানে ডাটা ফেসিংয়ের জন্য অবভিয়াস যে লাইব্রেরি আছে সেটা ব্যবহার করছি। এখানে ইউআরএল পাস করে দিয়েছি এবং মেথড আসলে আমি এখানে কি করতে চাচ্ছি গেট মেথড, সেই জন্য আমাদের এখানে ডাটাটাকে গেট করবে। দেন হচ্ছে ডাটাটা যখন পাবো আমরা তখন হচ্ছে এটাকে ফিল্টার করব। ফিল্টার করার জন্য হচ্ছে যে ডাটাটা পাবো রেসপন্স ডট ডাটা থেকে ডাটাটাকে কী করব ফিল্টার করব। ফিল্টারের ভেতরে হচ্ছে আমরা একটি ফাংশন বা একটি অ্যারো ফাংশন আমরা দিতে পারি। সেই অ্যারো ফাংশনের ভেতরে আমাদের দুইটা প্যারামিটার থাকতে পারে এবং একটাও থাকতে পারে। এখানে আমরা আইটেমটাকে দিতে পারি বা হচ্ছে আইটেম এবং ইন্ডেক্সটাকেও বলে দিতে পারি। এই ক্ষেত্রে এই কন্ডিশনের অপর অর্থাৎ ইউজারের ভেতরে এখানে ডাটা থেকে ইউজার, এখানে ডাটার ভেতর থেকে যে কোনো একজন ইউজার আসবে। এই ইউজার থেকে আমরা কন্ডিশন চেক করব, যদি ইউজার আইডিটা 2-এর সমান হয় তাহলে সেই ভ্যালুগুলোকে নেব, যদি 2-এর সমান না হয় তাহলে সেই ভ্যালুগুলোকে আমরা নেব না। অর্থাৎ এই কন্ডিশনের ওপর ভিত্তি করে
আমাদের ডাটাটা ফিল্টারিং হবে। ফিল্টারিং হওয়ার পর যে ডাটাটা পাবো সেটাকে আমরা ম্যাপিং করেছি। ম্যাপিং করার জন্য ম্যাপিংয়ের ভেতরে একটি অ্যারো ফাংশন চালাইছি। এখানে আইটেম এবং ইন্ডেক্স প্যারামিটার পাস করছি এবং এখানে আইটেম অর্থাৎ এই যে ইউজারের আইডি, ইউজার আইডি 2 আছে সেই আইডিগুলো আসবে এবং এক এক করে আইডির ভেতরে এখানে সাপোজ 5 জনের ইউজার আইডির নাম হচ্ছে 2, সেই 5 জন এখানে আসবে। 5 জনের পরে 5 জনকে আমরা ম্যাপিং করব। ম্যাপিং করার জন্য ম্যাপ ফাংশন ব্যবহার করছি এবং এখানে কি হিসাবে ম্যাপ ফাংশন, এটা একটা কম্পোনেন্ট যেখানে আমরা ভ্যালু পাস করছি টাইটেল টেক্সট এবং ডেসক্রিপশন টেক্সট। এই বিষয়টা ম্যাপ ফাংশন কিভাবে কাজ করে সেটা আপনারা অলরেডি দেখেছেন এবং এই সম্পূর্ণ কাজগুলো আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে রেখে দিয়েছি। এই ভেরিয়েবলটা ফাইনালি আমরা সেট ডাটার মাধ্যমে স্টেটের মধ্যে সেট করে দিয়েছি। এবং এখানে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে বিষয়টা, এই ম্যাপ ফাংশনটা একটি মাত্র কম্পোনেন্ট বা এলিমেন্টকে সে রিটার্ন করতে পারে বা একটি মাত্র এলিমেন্টকে নিয়ে কাজ করতে পারে। যদি আমাদের একাধিক এলিমেন্ট দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই একটি এলিমেন্টের ভিতরে বা একটি ফ্র্যাগমেন্টের ভিতরে একাধিক এলিমেন্ট আমরা ইনিশিয়ালাইজ বা কাজ করতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। এবং ফাইনালি রিটার্ন মেথডের মধ্যে যদি ইস লোডিংটা ট্রু হয় তাহলে লোডিং শো করবে, না হলে হচ্ছে আমরা যে স্টেটের মধ্যে ডাটাটা সেট করবো সেই ডাটাটা এখানে শো করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন ফিল্টার মেথড কিভাবে কাজ করে। এখন আমরা দেখব ইউজ রিডিউসার কিভাবে কাজ করে। ইউজ রিডিউসারের বিষয়টা যদি আমি লাইভ দেখাতে চাই বা তার আগে যদি কিছু বলতে চাই, ইউজ রিডিউসার বিষয়টা হচ্ছে যে একাই নিজেই নিজেকে কল করা, অর্থাৎ আমরা কোনো একটা ডাটায় অ্যাড করলাম বা ডিলিট করলাম, এই বিষয়গুলো হচ্ছে যখন করার পর অটোমেটিক্যালি সেটা ফিল্টারিং হয়ে আবার ডিসপ্লে রিয়েল টাইম ভিজিবল দেখার জন্য মূলত ইউজ রিডিউসার ব্যবহার করা হয়। যদি ইউজ রিডিউসার আসলে ব্যবহার করা মানে উপযুক্ত নয়, ইউজ রিডিউসার করলে আমাদের প্রোগ্রামটা হচ্ছে লোড হয় অনেক, আমাদের প্রজেক্টটা লোড হবে। আমরা যতদূর সম্ভব চেষ্টা করব ইউজ রিডিউসার ব্যবহার না করার জন্য। তাহলে এই এক্সাম্পলটা যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের রিমুভ বলে কিছু বুক দেওয়া আছে, এটাকে যদি আমি রিমুভ করি তাহলে সে বুক ইস রিমুভড হয়ে যাচ্ছে। আবার রিমুভ করলে আমরা রিয়েল টাইম বিষয়টা দেখতে পাচ্ছি। এবং এখানে যদি আমি আবার কিছু ডেমো দিয়ে একটি অ্যাড বুক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই বুকটা হচ্ছে এখানে রিয়েল টাইম অ্যাড হচ্ছে, অর্থাৎ আমরা অ্যাড করলে রিয়েল টাইম দেখতে পাচ্ছি এবং রিমুভ করলেও সেটাও রিয়েল টাইম অটোমেটিক দেখতে পাচ্ছি। এই কাজটা করার জন্য মূলত ইউজ রিডিউসার ব্যবহার করা হয়। চলুন দেখে আসি কিভাবে আমরা ইউজ রিডিউসার আমাদের প্রজেক্টের মাধ্যমে ব্যবহার করব। সেটা দেখার জন্য আমি একটি কম্পোনেন্ট তৈরি করে নিয়েছি যার নাম দিয়েছি ইউজ রিডিউসার, যেটি হচ্ছে একটি ফাংশনাল কম্পোনেন্ট। এই ফাংশনাল কম্পোনেন্টের মধ্যে আমি ইউজ রিডিউসার যে হুক আছে সেই ইউজ রিডিউসার হুকটাকে আমি ইনিশিয়ালাইজ করছি। ইউজ রিডিউসারের ভেতরে যে বিষয়টা আছে, ইউজ রিডিউসারের ভেতরে রিডিউসারকে পাস করে দিয়েছি, অর্থাৎ রিডিউসারকে পাস করছি এবং ইনিশিয়াল স্টেটকে পাস করে দিয়েছি। এখানে ইনিশিয়াল স্টেট বলতে হচ্ছে প্রাথমিক অবস্থা আমি কিছু ভ্যালু সেট করে দিয়েছি এবং রিডিউসার হচ্ছে, রিডিউসার যদি আমরা দেখি তাহলে এই রিডিউসারের মধ্যে আপনারা দেখতে পারবেন যে এই বিষয়টা এখানে কাজ করতেছে। সেটা আসলে কিভাবে কাজ করতেছে আমি যদি আপনাদের বলি যে এখানে রিডিউসারটা পাস করছি, এখানে রিডিউসার আমি তৈরি করে নিয়েছি, এই রিডিউসার একটা ফাংশনের মধ্যে তৈরি করে নিয়েছি। এখানে যদি অ্যাকশন ডট টাইপ যদি অ্যাড হয় তাহলে হচ্ছে আমাদের অল বুক, অর্থাৎ এই বুকের মধ্যে পূর্বের যে ডাটা আছে সেই ডাটার থেকে ডাটাগুলোও থাকবে প্লাস নতুন একটি পেলোড যুক্ত হবে এবং রিটার্ন করবে আমাদের এই ডাটাগুলো। এবং যদি টাইপটা রিমুভ হয় তাহলে পূর্বের যে ডাটা আছে সেই ডাটা থেকে ফিল্টারিং হবে, যে আমাদের যে ডাটাটাকে ডিলিট করছে ওই ডাটাটা হচ্ছে ওখানে আমাদের থাকবে না, বাকি ডাটাগুলো এখানে ফিল্টারিং হয়ে থাকবে। এবং ওই রিটার্নের মধ্যে আমি হচ্ছে বুকসের ভিতরে সেই ডাটাটাকে সেট করে দিয়েছি। এবং এই বিষয়টা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউজ রিডিউসার হুকসের ভিতরে আমি রিডিউসার অর্থাৎ কিছু ভ্যালু সেট করে দিয়েছি এবং ইনিশিয়াল স্টেট এখানে সেট করে দিয়েছি এবং এখানে আরেকটি স্টেট ইউজ স্টেট তৈরি করে নিয়েছে। এবং ফাইনালি রিটার্ন মেথডের ভেতরে এখানে H1 বুক লিস্ট এবং একটি ফর্ম তৈরি করে নিয়েছে যার ভেতরে অন সাবমিট মেথড কল করা হয়েছে এবং একটা ইনপুট ফিল্ড নিয়েছে যেখানে আমরা বুকের নামগুলো এন্ট্রি করব এবং এখানে অনসেন্স মেথড কল করছি। এই অনসেন্সের ভেতরে একটি অ্যানোনিমাস মেথড কল করা রয়েছে যেখানে সেট বুক নেম ই ডট টার্গেট ডট ভ্যালু, অর্থাৎ ভ্যালুর ক্ষেত্রে এখানে আমরা বুক নেমটা সেট করে দিচ্ছি। কোথায় সেট করে দিচ্ছি? এই বুক নেমের ভেতরে, এই বুক নেমের ভেতরে আমরা ডাটাটাকে সেট করে দিচ্ছি এই বুক নেম। এখন এই বুক স্টেট ডট ইজ মডেল ওপেন, যদি মডেলটা ওপেন হয় তাহলে হচ্ছে এই মডেলের মধ্যে আমরা এই টেক্সটটা দেখতে পারবো
আর bookstore.book.map এর ভেতরে, অর্থাৎ আমরা এখন এই বুকগুলোকে ম্যাপিং করব। ম্যাপিং করার জন্য এখানে আমরা ডিস্ট্রাকচারিং করলাম। এই বুকের ভেতরে আইডি আছে, আইডিতে নিলাম এবং নেম নিলাম এবং ফাইনালি এটাকে রিটার্ন করলাম। রিটার্ন করার জন্য এখানে একটি এলআই এলিমেন্ট নিলাম। এলআই এর ভেতরে হচ্ছে আমরা নাম থাকলো এবং প্রত্যেকটার ক্ষেত্রে একটি বাটন থাকলো, যেখানে আমরা রিমুভ বাটন, এখানে ওয়ান ক্লিক করলে রিমুভ, এই রিমুভ বুকটাকে কল হবে, রিমুভ মেথডটা কল হবে এবং এখানে আইডিটা পাস হবে। এখান থেকে হচ্ছে ওই আইডিটা রিসিভ করবে, করার পর ডিসপাসের মাধ্যমে এই ডিসপাস টাইপস যদি আমাদের রিমুভ হয় তাহলে পেলোড থেকে আমাদের আইডিটা এখানে পাস হবে। এই ডিসপাস থেকে বিষয়টা হচ্ছে আমাদের এই ডিসপাস মেথডটা কল হবে এবং ডিসপাসের মধ্যে টাইপ হচ্ছে অ্যাড, অর্থাৎ ডিসপাসের মধ্যে আমরা পাস করতে পারি টাইপ রিমুভ, টাইপ পাস করতে পারি এবং পেলোডটা পাস করতে পারি এবং এই ডিসপাসটা হচ্ছে আমরা ইউজ রিডিউসারের মাধ্যমে ইউজ করতে পারবো। আশা করি কিভাবে আপনারা ইউজ রিডিউসার ব্যবহার করতে হয় সেই বিষয়টা বুঝতে পারছেন। এইখানে হয়তো বা আপনাদের কাছে একটু কমপ্লেক্স লাগতে পারে। বিষয়টা হচ্ছে যে আমি একটা ফাইল তৈরি করে এখানে কয়েকটি কাজ করেছি, যেমন হচ্ছে অ্যাড করা এবং রিমুভ করা। এই যে বিষয়টা আছে, এটা হচ্ছে একটা ফাইল তৈরি করে এর ওপর ভিত্তি করে বিষয়টা করা হয়েছে বিধায় এটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু হচ্ছে ইউজ রিডিউসারের যদি ব্যবহার আপনারা দেখতে চান তাহলে এখানে যদি ইউজ এফেক্ট দিয়ে একটি আপনারা হুক তৈরি করেন এবং এর ভেতরে যদি ফোর্স আপডেট দিয়ে হচ্ছে বিষয়টাকে তৈরি করা যায়, যে অর্থাৎ ইউজ এফেক্টের ভেতরে যে আমরা দুইটা প্যারামিটার পাস করতে পারি, একটি হচ্ছে ফাংশন আর একটি হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেটের মাধ্যমে বলে দিতে হয়। এখানে যদি আমরা ভ্যালুটাকে রেগুলারলি আপডেট করতে পারি তাহলে অটোমেটিক্যালি বিষয়টা আপডেট হবে। তাহলে এই বিষয়টা হচ্ছে এভাবেও কাজ করা যায়, আপনারা এভাবে কাজ করতে পারবেন এবং ইউজ রিডিউসারের কাজটা আপনারা সকেটের মাধ্যমেও করতে পারবেন। বুটস্ট্র্যাপ টেবিল উইথ ফিল্টারিং, অর্থাৎ আপনারা কিভাবে এরকম একটা ফিল্টারিং টেবিল করতে পারবেন যেখানে এখানে এন্টিটি শো করতেছে এবং সার্চ বারের মাধ্যমে এখানে আপনারা যে কোনো টেক্সট বা যে কোনো কিছু রেখে সার্চ করে ফিল্টারিং করতে পারবেন এবং এখানে পেজিনেশন সহ আমরা কিভাবে এই রিয়াক্টের মাধ্যমে এরকম টেবিল সেট করতে পারি সেই বিষয়টা আমরা এখন দেখব। এটা করার জন্য আপনাকে আমি এখানে হচ্ছে রিয়াক্ট টেবিল উইথ ফিল্টারিং নামে একটি কম্পোনেন্ট তৈরি করে নিয়েছি, যেটা হচ্ছে একটা ফাংশনাল কম্পোনেন্ট এবং এটাকে ইউজ করার জন্য আপনাকে যে বিষয়গুলো দরকার হবে এখান থেকে আপনাকে ডাটা টেবিলটাকে ইম্পোর্ট করে নিতে হবে এবং ডাটা টেবিল থেকে ডাটা টেবিল mis.css এই বিষয়গুলো ইম্পোর্ট করে নিতে হবে এবং এটা আপনারা কোথায় পাবেন, এটা করার জন্য আপনাকে অবশ্যই এই dataTables.net.dt এই বিষয়টাকে ইনস্টল করে নিতে হবে। দেন এক্ষেত্রে আপনাকে jQuery-কে ইনস্টল করে নিতে হবে এবং এখন আমরা বিষয়টা যদি দেখতে চাই তাহলে jQuery থেকে আমরা jQuery ব্যবহার করে document.ready এবং এখানে একটি অ্যানোনিমাস ফাংশনের মধ্যে ডাটাটেবিলটাকে কল দেব। ডাটাটেবিল হচ্ছে যে রিটার্ন মেথডের ভেতরে আমরা হচ্ছে একটি টেবিলকে রিটার্ন করেছি, রিটার্নের হচ্ছে একটা আইডি আছে টেবিলের, সেই টেবিলটা হচ্ছে ডাটা টেবিল। এটাকে রিসিভ করে এটাকে ডাটা টেবিল মেথডটাকে কল দিলে এখানে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আমরা ওখানে হ্যান্ডেল করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে যদি আমি আবার আপনাদের সামারাইজ করি তাহলে এই যে রিয়াক্ট ডাটা টেবিলটা আছে এটাকে যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে আপনাকে dataTables.net_dt এই প্যাকেজটাকে ইনস্টল করে নিতে হবে। তারপর হচ্ছে এই ফাইল দুইটাকে আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে। এরপর হচ্ছে আপনাকে jQuery-টাকেও ইম্পোর্ট করে নিতে হবে এবং এক্ষেত্রে আপনাকে অবশ্যই রিয়াক্ট বুটস্ট্র্যাপ বিষয়টাকেও ইনস্টল করে নিতে হবে এবং ফাইনালি আপনারা এভাবে একটি রিয়াক্ট বুটস্ট্র্যাপ টেবিল তৈরি করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো রিয়াক্ট বুটস্ট্র্যাপ মডেল, অর্থাৎ কীভাবে আপনারা একটি মডেল তৈরি করবেন। এখানে আপনারা দেখতে পারলেন যে কীভাবে একটি টোস্ট তৈরি করা যায়, সাকসেস টোস্ট। এখন দেখবো যে আসলে কীভাবে একটি মডেল তৈরি করা যায়। মডেলের ব্যবহারটা যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে আপনাদের আমি টিউটোরিয়াল পেজে নিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে মডেল পেজটাকে আমরা কমেন্ট আউট করে রাখছিলাম, সেটাকে কমেন্টটাকে উঠাই দিলাম। এখন মডেল ডেমো, এই মডেল ডেমোটাকে অবশ্যই আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। মডেল ডেমো
এক মিনিট, মডেল ডেমোটাকে যদি আমি ইম্পোর্ট করে নিই, এক্ষেত্রে এখানে কমেন্ট করে নেওয়া আছে, এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। দেন এখন বিষয়টা হচ্ছে আমরা যদি রান করি তাহলে বিষয়টা আমরা দেখতে পারবো। একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। মডেলের ভিতরে এখানে বিষয়গুলো দেওয়া আছে, দেখি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসছে কিনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বুস্ট্র্যাপ মডেল কিভাবে কাজ করে। এই বুস্ট্র্যাপ মডেলটা হচ্ছে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি মডেল ওপেন হলো, যে ডু ইউ ওয়ান্ট টু ডিলিট, এখানে ক্যান্সেল এবং ডিলিট বাটন আছে। এর উপর ভিত্তি করে আপনারা কোনো একটা ডাটাকে ডিলিট এবং ক্যান্সেল করতে পারবেন। এরকম আপনার কাস্টমাইজ মডেল তৈরি করতে পারবেন। এটা তৈরি করার জন্য আমি আপনাদের কোডে নিয়ে যাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে টিউটোরিয়াল পেজের মধ্যে আমি একটি মডেল নামে কম্পোনেন্ট তৈরি করে নিয়েছি। এই কম্পোনেন্টের ভিতরে মডেল হচ্ছে একটি ক্লাস ফাংশনাল কম্পোনেন্ট। এক্ষেত্রে হচ্ছে মডেল আমাদের ট্যাগটি ব্যবহার করতে হবে। মডেল ট্যাগটি ব্যবহার করব, এখানে সাইজ যে অ্যাট্রিবিউট আছে এখানে এসএম হিসেবে এসএম বা অনেকগুলো সাইজ আপনারা বলে দিতে পারবেন। এখানে সাইজের উপর ভিত্তি করে আপনাদের মডেলের সাইজটা ডিসপ্লে হবে, এবং শো এর ভেতরে যদি শো আমরা ট্রু দিই তাহলে মডেলটা শো হবে, ফলস দিলে মডেলটা আমার ক্লোজ হয়ে যাবে। এবং এখানে হচ্ছে সেন্টারে দেওয়া আছে, সেন্টারে দেওয়া হচ্ছে মানে মডেলটা আপনার সেন্টারে শো করবে, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এবং মডেল থেকে মডেল বডির এখানে আপনার বডি সেট করতে পারবেন, এবং মডেল থেকে আপনারা মডেল ডট ফুডারের মাধ্যমে ফুডারও সেট করতে পারবেন। এবং ফাইনালি এখানে আমি বাটন দিয়েছি, যে হচ্ছে একটি বাটন যার হচ্ছে ক্লিকমির ভেতরে যদি আমরা ক্লিক করি তাহলে সেট শো অ্যানোনিমাস ফাংশনে কল হবে, যেটার ভ্যালু ট্রু শো করবে। যখন ট্রু শো করবে তখন হচ্ছে আমরা এই মডেলটাকে দেখতে পারবো। আবার ক্যান্সেল করলে সেই মডেলটা হচ্ছে, যদি আমরা এখানে ক্যান্সেলে ক্লিক করি তাহলে ক্যান্সেল করলে সেই সেট শো যে ভেরিয়েবলটা আছে বা স্টেটটা আছে তার ভ্যালুটা ফলস সেট হবে, এবং ফলস সেট হলে এখান থেকে ফলস সেট হবে, এবং ফলস সেট হলে মডেলটা হাইড হয়ে যাবে। এভাবেই আমাদের মডেলটা কাজ করে।